আবারও স্বাগত ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুলের বিপরীতে জাহাজের ভাড়া বাড়ানোর কারণে ফ্রান্স ভিত্তিক একটি শিপিং কোম্পানির ৭টি জাহাজের অনুমোদন বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। অন্য শিপিং কোম্পানিগুলোকেও সারচার্জ বা বাড়তি ভাড়া প্রত্যাহার করার জন্য বলেছে চট্টগ্রাম বন্দর। অন্যথায় তাদেরকেও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দুটি শিপিং কোম্পানি তাদের সারচার্জ প্রত্যাহার করেছে বলে বন্দরকে জানিয়েছে। ব্যবসায়ী ও ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে বুধবার মধ্যরাত থেকে বন্দরের নতুন মাশুল কার্যকর হয়েছে। তাতে বন্দরের বিভিন্ন সেবা মাশুল এক লাফে ৪১% বেড়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনার পরিবহন করছে অন্তত ৩ শতাধিক বিদেশি প্রতিষ্ঠান। এর মধ্যে শীর্ষ 10টি কোম্পানি সিংহভাগ কন্টেইনার পরিবহন করে। নগদ টাকার লেনদেনে জনসাধারণকে আরও বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বড় ব্যাংকের লেনদেনে ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। দেশে জাল টাকার অনুপ্রবেশ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমন আলোচনার পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে বিপুল পরিমাণ নোট বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ধরনের তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বিবৃতিতে নগদ লেনদেনে যথাসম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা, সন্দেহজনক নোট পেলে বা এ সংক্রান্ত কোনো তথ্য অবগত হলে অবিলম্বে নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। চলতি অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সরকারের ব্যাংক ঋণ ৪২৭ কোটি টাকা কমেছে। এ সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার যে পরিমাণ ঋণ নিচ্ছে পরিশোধ করছে তার চেয়ে বেশি। চলতি অর্থবছর ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ১,০৪,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর শেষে ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ কমে ৫,৪৬,৪৩৫ কোটি টাকায় নেমেছে। গত জুন শেষে যা ছিল ৫,৪৬,৮৬২ কোটি টাকা। এই হিসেবে ঋণ কমেছে ৪২৭ কোটি টাকা। অবশ্য প্রথম ৩ মাসে বাণিজ্যিক ব্যাংকে সরকারের নিট ঋণ কমেছে ৪,৮৯৫ কোটি টাকা। বাণিজ্যিক ব্যাংকে সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৪,৪৯,৯১৫ কোটি টাকা। বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকরা প্রায়ই বিজনেস ভিসা দেখিয়ে বছরের পর বছর কাজ ব্যবসা করে আসছেন। এতে যেমন দেশের অনেক পেশাজীবী মানুষ সুযোগ হারাচ্ছেন, তেমনি বাড়ছে বিভিন্ন প্রকল্পের ব্যয়। অভিযোগ আছে রাজস্ব হারানোর। তাই বাংলাদেশে কাজ করা বিদেশিদের জন্য আলাদা নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সুরক্ষা সেবা বিভাগের রিপোর্ট অনুসারে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের অবস্থানরত বিদেশিদের সংখ্যা ১,০৭,১৬৭। তাদের বেশিরভাগই ভারত আর চীনের নাগরিক। তাদের অনেকেরই কাজের অনুমতি নেই। বাংলাদেশে বিপুল সংখ্যক এসব বিদেশি নাগরিক মূলত ব্যবসার পাশাপাশি সরকারি বেসরকারি নানা প্রকল্পের পরামর্শক থেকে শুরু করে কারিগরি নানা খাতে কাজ করছেন। এই বিদেশিদের হাত ধরে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে, আবার কর ফাঁকির কারণে রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার। পাশাপাশি সংকুচিত হচ্ছে স্থানীয়দের কাজের সুযোগ। ভিসার যে নীতিমালা সেটা নিয়ে তো একটা বড় কাজ হচ্ছে, এবং সেটা হয়ে গেলে আমি আশা করছি যে এই যে সমস্যাগুলো তৈরি হয় আসলে, যে একজন বিজনেস ভিসা এসে তারপরে কাজ করা শুরু করে দিলেন। বুধবার দেশে বিদেশিদের কাজ করার অনুমোদন ও ছাড়পত্র নিয়ে উদ্যোক্তাদের জন্য এই কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বিডা চেয়ারম্যান অনুষ্ঠানে জানান, জাতীয় নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। জাতীয় নিরাপত্তার ব্যাপারে কিন্তু কোনো আপোষ নাই। আমরা এমন কিছু করতে চাই না যেটা জাতীয় নিরাপত্তার জন্য প্রশ্নবিদ্ধ হয় বা জাতীয় নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। একই সাথে বিনিয়োগের অনুমোদন সহজ করতে আগে যেখানে ৩৪টি প্রতিষ্ঠানের নথি ও ছাড়পত্র জমা দেওয়া লাগতো, অক্টোবর থেকে সে সংখ্যা কমিয়ে ১৪তে নামিয়ে আনা হয়েছে বলে জানানো হয়। ইনভেস্টর হাইটেক পার্কে যাক আর বেজাতে যাক আর বেবজাতে যাক, ইনভেস্টরের কাছে কিন্তু সবটাই বাংলাদেশ। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে।
জাপানের শেয়ার বাজার নিকি সূচক 570 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 48,243 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 192 পয়েন্ট কমে অবস্থান করছে 25,718 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 21 পয়েন্ট কমে অবস্থান করছে 4,347 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,906 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 5 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 471 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 83,076 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,292 পয়েন্টে। এবার জানিয়ে দেব সঞ্চয়পত্রের খবর। সঞ্চয়পত্রে কোন স্কিমে কারা বিনিয়োগ করতে পারবেন, কত টাকা বিনিয়োগ করা যায় এবং সুদের হারই বা কত, এসব তথ্য এখন সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি। সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার মেয়াদ পূর্তির পর 7.5 লাখ টাকা পর্যন্ত 11.83% এবং 7.5 লাখ টাকার ঊর্ধ্বে 11.80%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা, ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি টাকা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির পর সুদের হার 7.5 লাখ টাকা পর্যন্ত 11.82% এবং 7.5 লাখের বেশির ক্ষেত্রে 11.77%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র। 18 ও তদূর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি নারী 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। একক নামে সর্বোচ্চ 45 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির পর 7.5 লাখ টাকা পর্যন্ত 11.93% এবং 7.5 লাখ টাকার ঊর্ধ্বে 11.80%। জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনারদের জন্য আরেকটি সঞ্চয়পত্র। পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্রে অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। মেয়াদ পূর্তির পর 7.5 লাখ টাকা পর্যন্ত সুদের হার জানিয়ে দিচ্ছে। মেয়াদ পূর্তির পর 7.5 লাখ টাকা পর্যন্ত 11.98% এবং 7.5 লাখ টাকার বেশি হলে সুদ পাওয়া যাবে 11.80%।